না। আমরা তো এসে আজকে উশৃঙ্খলতা করতেছি না, সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ব্যাপক ভাঙচুর হয়েছে। না থাকাকালীন যদি আসে তখন তো আমি দেখি না। ও তো এখন পথে বসে যাওয়ার অবস্থা। আমরা একটা নির্বাচিত সরকার দেখতে আসসালামু আলাইকুম দর্শক, অনুসন্ধানে মাদারীপুর সংবাদের সর্বশেষ 30 দিনের লেটেস্ট সংবাদ এবং প্রাকৃতিক দৃশ্য দেখতে পুরো চ্যানেলটির সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং অন্যান্য ভিডিও দেখতে অনুসন্ধানে মাদারীপুর সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন এবং আপনার এলাকায় ঘটে যাওয়া তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। অনুসন্ধানে মাদারীপুর সংবাদ সর্বদা আপনাদের সাথে আছে এবং সর্বদা আপনাদের সাথে থাকবে। আমি অনুসন্ধানে মাদারীপুর সংবাদের অ্যাডমিন মোহাম্মদ নাজমুল শেখ, মাদারীপুর প্রতিনিধি এবং অনুসন্ধানে মাদারীপুর সংবাদের অ্যাডমিন। আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 01313511322 এবং অনুসন্ধানে মাদারীপুর সংবাদের সর্বশেষ নতুন নতুন সংবাদ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং শিরোনামে দেওয়া পুরো ভিডিও দেখতে সম্পূর্ণ ভিডিওটি ওয়াচিং করুন। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম।
নামাজ পড়ছো আর নামাজ পড়ছি পিছাবার আর ওভার বই থাও আমরা এইভার বই খাই ওই যে স্টেশন দিয়ে যাও ওই আজল তো একজনই শাখার আজলের কেমন চলাবে এখন কথা শাখারপাড়ের আজিজুল সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। ধন্যবাদ আপনাদের সকলকে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এগুলো তো লেগে যাবে না।
জনাব জাহান আলী জাহান, যিনি আমাদের মাঝে প্রথম আনুষ্ঠানিকভাবে প্রথম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তার কাছে আমরা জানতে চাবো রোজার পূর্ববর্তী সময় আমাদেরকে এসেছেন এবং এখানে বিপুল সংখ্যক তার কর্মী এবং সমর্থকরা তার কাছে সাথে দেখা করতে এসেছেন। আমরা প্লিজ আপনারা একটু সাইলেন্ট থাকেন সবাই। সবাই একটু আপনি তো তৃণমূল পর্যায়ে জনপ্রিয় এবং তো আপনি এসেছেন, দীর্ঘদিন পরে এসেছেন, আপনার অভিনন্দন। আপনার এই আপনি এখানে এসেছেন, আমরা অফিস হয়েছি এবং ধন্য হয়েছি। তো আপনি যদি বর্তমান প্রেক্ষাপট এবং রাজনৈতিক সম্বন্ধে যদি কিছু একটু অবগত করেন তাহলে আমরা একটু খুশি হইতাম। যদি একটু বলতেন রাজনৈতিক প্রেক্ষাপট সম্বন্ধে। জি, ধন্যবাদ সাংবাদিক আমার ছোট ভাই মামুনকে, যার সমর্থক ধন্যবাদ জানাই শিক্ষা ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দদের। আজকে আমাদের একটি গণতান্ত্রিক সরকার প্রয়োজন। এমনই একটি সময় গেল, 17টি বছর একটা স্বৈরশাসন দেশটাকে অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিচিত করছে, দুর্নীতিবাদ হিসেবে করছে, ভোট চুরি এবং দেশের টাকা বিদেশে খুন গুম এমন কোনো কাজ নেই যে না করছে, যার ফলে বিশ্বের কোনো ইতিহাসে নাই যে রাষ্ট্রের প্রধান তার সফর সঙ্গী অর্থাৎ মন্ত্রী পরিষদ, সংসদ, দলীয় নেতাকর্মীদের নিয়ে দেশের থেকে পালিয়ে দেয়। এটা শেখ হাসিনার সরকার, একটা অনির্বাচিত সরকার, ভোটচোর সরকার, বাধ্য হয়েছে গণতন্ত্র জনতা এবং ছাত্রদের আন্দোলনের মাধ্যমে। দেখেন, আমরা 17টি বছর যে আন্দোলন সংগ্রাম করছি, আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই করেছি। সেই জায়গায় আমাদের গুম খুন এবং গায়েবী মামলা অনেক। আজকে মানুষের প্রাণের দাবি, দ্রব্যমূল্য কোথায় গিয়েছে? রাষ্ট্রের বিচার ব্যবস্থা ছিল না, মানুষের ভোটার অধিকার ছিল না, গণতন্ত্র ছিল না, কোনো কিছুই ছিল না, দুর্নীতিতে সম্পূর্ণ সয়লাভ ছিল। তো সেইটাতে পরিত্রাণ আমরা জুলাই আগস্টে পেয়েছি। আমরা সেই জনতা এবং ছাত্রদের বিপ্লবের মাধ্যমে যারা নিহত হয়েছেন সেই সমস্ত ব্যক্তিদের, শহীদদের স্মরণ করছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমরা সেই সূত্র ধরেই, যেমন 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, আর সেই সূচনা ছিল 1952 সালে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে, আর শেষ হয়েছে 1971 সালে। আমরা 2008 সালের থেকে শুরু করছে এই সরকারের পতনের আন্দোলন। আজকে সেই জনতা এবং ছাত্রদের আন্দোলনের মধ্যে দিয়ে সেটা অবসান ঘটছে জুলাই এবং 5ই আগস্টের মধ্যে দিয়ে এটা স্বৈরশাসক পালাইতে বাধ্য হয়েছে। আমরা সেই আজকে ডক্টর ইউনূস সাহেব আজকে আমাদের একটা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করছেন, আমরা অভিনন্দন বা মোবারকবাদ জানাই। বর্তমানে পরিস্থিতি আমরা বারবার বলছি, আপনারা আইন শৃঙ্খলা ঠিক করেন, আপনারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনেন, কিন্তু কোনোটাই আজ পর্যন্ত পারতেছে না। আর আমরা বলছি সংস্কার, কতটুকু সংস্কার একটা অনির্বাচিত করতে পারে, শুধু ওইটি আপনার সংস্কার করেন, আর বাকি সংস্কার কিন্তু নির্বাচিত সরকার করবে। সেটা বিএনপি আসুক, আর জাতীয় সরকার আসুক, বা অন্য কোনো দল আসুক, সেই জায়গায় একটা জনগণের নির্বাচিত সরকারের সংস্কার করার কথা। আর ওনার করার কথা আজকে একটা নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে যেন মানুষের ভোটটা দিতে হয়, সেই জায়গায় সংস্কার হয়। দলীয়করণ প্রশাসন থেকে সে জায়গায় একটা সুন্দরভাবে পরিষ্কার একটা আইন শৃঙ্খলার মধ্যে আনা। তো এই ধরনের কাজগুলা, অর্থাৎ সুষ্ঠু একটা নির্বাচন করার জন্য যতটুকু সংস্কার করার দরকার, আমরা জাতি 18 কোটি মানুষ সেটাই কিন্তু ওনার প্রত্যাশা করছে। আমরা সেই সাথে আবারও বলছি যে দ্রব্যমূল্য আপনার আইনের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে আছে, আইন শৃঙ্খলা সম্পূর্ণ নিয়ন্ত্রণ বাইরে আছে। দেখছেন চুরি ডাকাতি সব বেড়েই চলছে। গতকালকেও সৈয়দপুর মাদারীপুর সীমানায় আছে 2 জন মারাও গেছে ডাকাত এবং পাবলিক দেওয়াতে মারছে। মাদারীপুরের প্রত্যেকটা অঞ্চলেই চুরি ডাকাতি বাড়ছে। তো এই সমস্ত নিয়ন্ত্রণ উনি আনতে ব্যর্থ হয়েছে। আইন শৃঙ্খলা প্রকারে আমরা জানি না
তো আমরা বারবার ওনার স্মরণ দিতে চাই যে আপনি সেই সংস্কার করে আপনি নির্বাচন দেবেন। আবার শুনতে পাই যে আজকে জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচন দেবে। দেখেন, স্বৈরশাসক কতিপয় পালাইছে আর স্বৈরশাসক কিন্তু এখনো পালাই আছে। এই স্বৈরশাসক হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে জনগণের টাকা, সেই টাকা নিয়ে কিন্তু আবার তারা কিন্তু চেয়ার মেম্বার হবে, হওয়ার পরে কিন্তু স্বৈরশাসক কিন্তু আবার জায়গা দেবেন। আমরা যে রক্তের বিনিময়ে, যে জীবনের বিনিময়ে জুলাই 5 আগস্ট আজকে দেশ একটা বিপ্লবের মধ্য দিয়ে একটা পরিবর্তন আসলো, সেই পরিবর্তন তো আবার ধরে রাখা যাবে না। সেগুলো আমরা সরকার আবারও বলে, আপনি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন না করে একটা জাতীয় নির্বাচন দেন। এই জাতীয় নির্বাচনে সেই জায়গায় জাতীয় সরকার আসুক আর দলীয় সরকার অর্থাৎ জনগণের সরকার সেটার বিচার করবে এবং আমরা সেটাই চাই। মানে দ্রুত জাতীয় নির্বাচন, যত দ্রুত আমরা দ্রুত সেটাই নির্বাচন জনগণের জন্য মঙ্গলজনক বলে আমরা ধারণা। এবার আমরা একটু স্থানীয় রাজনীতিতে আসি। বর্তমানে যে বিএনপি আপনি একজন আহ্বায়ক জাতীয়তাবাদী সদস্য জেলা সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে আমাদের মাদারীপুর জেলার কি অবস্থা? আপনার বিএনপি রাজনীতি যদি একটু বলতেন। দেখেন, আমি 1976 সালের থেকে এই দলের পিছনে আমি কাজ করে আছি। প্রিয় সাংবাদিক ভাই, আপনারা জানেন এই জায়গায় সেখানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন। আমি সেই থেকে এই পর্যন্ত একটি মাত্র পালাই অনেকেই ছাত্র নির্বাচন করে মাদারীপুরতে সেই নির্বাচন করতে চলে গেছে, আর আসে নাই। আমি কিন্তু না, আমি 1981 সালে সর্বপ্রথম ছাত্র দলেতে নাজিমুদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে বিপুল ভোটের মধ্যে দিয়ে আমি কিন্তু নির্বাচিত জিএস হই। সেই পৌরসভা নির্বাচন করলাম 2004-এ, 2011-তে এবং 2021-এ করলাম। তো এই যে নির্বাচনের মধ্যে দিয়ে আমরা লক্ষ্য করছি যে আমাদের কিছু সম্প্রদায় যা টাকার কাছে বিক্রি হয়, মাথা নত করে, আমি মনে করি এই সমস্ত সম্পূর্ণ ত্যাগ করে এই বছর আমরা সবাই ঐক্যবদ্ধ যে আমরা আমাদের ধানের শীষ আমি যদি ইনশাল্লাহ পাই, আমাদের তারুণ্য অহংকার তারেক রহমান স্পষ্ট বলেছেন মাঠ পর্যায়ের কর্মীদের এবার মূল্যায়ন করা হবে। যদি সেটা করে থাকে তাহলে আমি জাহান্নাবাদ করবো না। বেগম খালেদা যেহেতু জীবিত আছে, আমি মনে করি সে যে কথাটা বলেছেন মাঠ পর্যায়ের নেতা কর্মীদের উনি এই বছর মূল্যায়ন করবেন। এই কারণেই এই 17 বছর কয়েকজন উনি পাশে পেয়েছে। যে লুটকারীরা লুট করে নিত, তারা যে মাঠে ছিল না, আবার তারা কিন্তু বসন্তের কোকেল গাড়িতে আসছে। অর্থাৎ যখনই দেখা যায় সম্মেলন তখনই কিছু শকুন আসে, যখনই নির্বাচন আসে তখনই দেখা যায় কিছু শকুন আসে। এটা বড় বড় দলে আসবে। তা আমরা মনে করি এই জায়গায় একটি গণতান্ত্রিক সরকার প্রয়োজন। দেশ পরিচালনা করতে হলে জনগণের ভোটের নির্বাচিত সরকার বিকল্প কোনো রাস্তা নেই। আমরা সেই ক্ষেত্রেই আমরা অন্য কোনো গোষ্ঠী আবার এই দুর্বলতা নিয়ে, রাষ্ট্রের দুর্বলতা নিয়ে ক্ষমতা কেউ নিয়ে যায়, সেটা আমরা জাতীয় নির্বাচনে আপনি নমিনেশনের প্রার্থী এবং এটা আশাবাদ ব্যক্ত করেন যে আপনি ধানের শীষের টিকিট পাবেন এবং নির্বাচিত হয়ে এমপি হয়ে মাদারীপুর আসলে নির্বাচিত হবেন। তো জনাব জাহাঙ্গার জানবে আমি এবার একেবারে শেষের দিকে চলে আসছি। আমাদের শিরখেরা ইউনিয়নে আপনার বেশ সমর্থক কর্মী ছিল, এতদিন ছিল। আসলে বিভিন্ন সমস্যার কারণে যা আপনি ইতিমধ্যে উল্লেখ করেছেন, হয়তো মাদারীপুর যেতে পারে দেখা করবে, কিন্তু আমি ইদানিং দেখতেছি ব্যাপক আপনার অনেক কর্মী সমর্থক আছেন, তারা আপনার প্রচন্ড ভালোবাসেন। তো এই শিরখেরার কর্মীদের এবং আপনার নেতাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা এবং কিরকম সহযোগিতা পাচ্ছেন যদি একটু দেখেন। আমি ছাত্র জীবনতে আমার কিন্তু প্রত্যেকটা 59টাই ছাত্র জীবনে আমার ঘোরা আছে। আমি বিএনপি ঘোরার পরে কিন্তু আমি ঘোরার সুযোগ পাই নাই, অর্থাৎ বিরোধী দলের মধ্যে সময় পার হচ্ছে। যার ফলে আমি তো পূর্বেই বলে গেলাম যে স্বৈরাচার অত্যাচারে আমরা যেমন নির্যাতিত ছিলাম, গ্রামের মানুষগুলো নির্যাতিত ছিল। কতিপয় আজকে দেশের টাকা লুটপাট করে দেশে নিয়ে গেছে। আমি আশাবাদী যে আমাদের এই শিক্ষায় আমার সদরের মধ্যে আজকে আমাদের 21টা ইউনিয়ন রয়েছে। এই 21টা ইউনিয়নের মধ্যে সর্বোচ্চ ভোট
যদি আমাকে নমিনেশন দেয় আমি ইনশাল্লাহ 100বার আশাবাদী আপনারা হাজির পাবো। আর পাইলে শুধু শিরখার নয়, শিরখার জনপ্রিয়, আমি জানি না শিরখার মানুষের এক কাপ চা আজ পর্যন্ত খাওয়াই নেই। ওনারা আমার জন্য কতটুকু আমি শুনছি, কিন্তু আজকে লক্ষ্য করলাম যে প্রচুর সমর্থন আছে। আমার সাংবাদিক আমার মামুন ভাইও বলছেন আমার এই জায়গা ব্যক্তিগতভাবে সমর্থন থাকছে, দলীয়ভাবে থাকতে পারে, আমি সেটাই আমরা প্রত্যেকটা ইউনিয়নে আমার ব্যক্তি একটা সম্পর্ক, সেটা ছাত্র জীবন থেকে আসছি। আর নচেত আওয়ামী লীগের এই ঘাটির মধ্যে সরকার নাগরিকের মধ্যে বিশ্ববিদ্যালয় 81 সালে জিএস হওয়া চারটিখানি কথা ছিল না। আর আমি পৌরসভা 3বার নির্বাচন আমি কিন্তু হারি নাই, আমাকে ভোট চোরারা ভোট ছিঁড়ে কেড়ে নিয়ে গেছে। সফটওয়্যার দিয়ে টিভি দেওয়া যেভাবে যতটুকু পার্সেন্টেজ দেওয়া দরকার সেটা দিয়ে তারা নিয়ে গেছে, এটা সম্ভব আপনারা ভালো জানেন। তো আমি মনে করি যে এই নির্বাচনে একটা সুষ্ঠু সুন্দর নিরাপদ হবে, সেই প্রত্যাশা নিয়ে আমরা শিক্ষাবাসী সকল পর্যায়ের যা ভাইরা রয়েছেন, মা বোনেরা রয়েছেন, প্রত্যেকেই এবছর ধানের শীষকে ভোট দিয়ে অন্তত জয়যুক্ত করবেন এবং বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবেন। এবং আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান যে নির্দেশনা দিয়েছে 31 দফা, বিএনপি ক্ষমতায় গেলে তার মধ্যে ছাত্র, তার মধ্যে শ্রমিক, তার মধ্যে সর্বোচ্চ কৃষক, সর্বোচ্চ মানুষের সম্পূর্ণ কিছু সাংবাদিকদের ধরে রাখবে। বুঝছেন, আপনাদের সাংবাদিক একটা আজকে 16-17টি বছর রুমি সাগর হত্যার বিচারটা আজ পর্যন্ত তদন্ত কমিটির মুখটা আজ পর্যন্ত দেখেন। সেই গোষ্ঠী আজকে আমরা চাই সকল কিছু বিচার, আর ইনশাল্লাহ এই সকল কিছুর বিচার এইটা বাংলার মাটিতে হবেই। কোনো প্রকারের ছাড় দেওয়া যাবে না। আমি আমার নেতা কর্মীদের অনুরোধ করবো শিরকারা যারা রয়েছে, কোন প্রকারের সৌর শাসকের অনুপ্রবেশকারীদের যেন আপনাদের কাদের উপর ভর করে যেন আপনাদের আবার পিছনে না ফেলে থাকতে হবে, সেই জায়গায় সজাগ থাকতে হবে। এই সৌর শাসকরা কিন্তু আপনাদের সাথে আত্মীয়তা করবে, বন্ধুত্ব করবে আবার দলে ঢোকার জন্য, এবং আবার সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হবে। লক্ষ্য রাখবেন কোন প্রকারে জানি তারা আপনার দলের মধ্যে জানি না ঢুকতে পারে, আমার দলের মধ্যে জানি আবার ঢুকে যায়, আবার সন্ত্রাসী হাতায় না ফেলে আমাদের দল। এবং আমরা এই নির্বাচনে জয়ী হই এই প্রত্যাশা রেখে আমি ধন্যবাদ জানাই মানুষকে এবং সাংবাদিকরা একটু সাক্ষাৎকার দেবেন। আপনার বিশাল একটা বংশ আমাদের বংশ শরীর বংশ, ওই আমাদের বংশ মোটামুটি অনেক ঠিক আছে। গেছিলাম মর্গের শান্তিপূর্ণভাবে করো ভাই। সাধারণ শিক্ষার্থী ভাইয়ের উপরে নেককারজনক হামলা হয়েছে।
সেই হামলার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল পরবর্তী সাউদিয়া পরিবহন এর কাউন্টার ঘেরাও কর্মসূচির পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভা। এই আলোচনা সভায় আমি সভাপতিত্ব করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সর্বসম্মতিক্রমে আমাদের বড় ভাই, আমাদের এই ছাত্র জনতার মধ্য থেকে যিনি অভিভাবক হিসেবে আমাদের প্রতিনিধিত্ব করছেন ওয়ালিদ ভাইকে আমি সভাপতিত্ব করার জন্য অনুরোধ করছি এবং সেই সাথে আজকের এই আলোচনা সভা পরিচালনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আনিসুর রহমান সজল ভাইকে। আমাদের এই বিক্ষোভ সমাবেশ পরবর্তী কর্মসূচির ওয়ালিদ ভাইয়ের সভাপতিত্বে এবং আনিসুর রহমান সজল ভাইয়ের সঞ্চালনায় আমরা এখানে আলোচনা সভায় থাকব। আমরা আমাদের প্রতিবাদ জানাবো। এখানে সবাই কথা বলার সুযোগ পাবে। যার যার অভিযোগ আছে, সুনির্দিষ্ট অভিযোগ সাংবাদিক ভাইদের মাধ্যমে বাস মালিক সমিতির আওতাভুক্ত যারা আছে তাদেরকে জানিয়ে দেবেন। আগামীতে যদি আমার কোনো ভাইকে রক্তাক্ত করা হয়, বাস মালিক সমিতির যে কন্ট্রাক্টর বা ড্রাইভার যারা আছেন তারা সহ বাস মালিকের বাসের মালিক যিনি, তাকেও জবাবদিহিতার আওতায় আনা হবে। প্রতিবাদের ভাষা এখন মুখ দিয়ে, কিন্তু আগামীতেও যদি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে তখন কিন্তু বাস দিয়ে দেওয়া হবে। সকলকে ধন্যবাদ। এখন আমাদের মাঝে আমাদের সকলের সম্পর্কে এবং বাস মালিকদের সম্পর্কে যত অভিযোগ আছে তার একটা বিস্তর আলোচনা নিয়ে আসবেন আমাদের কাজী রিয়াজ। আসসালামু আলাইকুম। হাত পাসের ইস্যুতে আমরা যখন রাজপথে ছিলাম সকল মিডিয়া কাভারেজ দিছে। আমাদের ডিসি মহোদয়, এসপি মহোদয় এবং ওসি মহোদয় তারাও আমাদের স্পটে আসছেন এবং আমাদের যে যৌক্তিক 9টা দফা ছিল সেই দফা সম্পর্কে আপনাকে অবগত। এই দফাসমূহ মিডিয়ার সামনে আমাদের ডিসি মহোদয় অনুমোদন দিয়েছিলেন এবং আমরা সেই দফার যে সফলতা সেটা নিয়ে আমরা ঘরে ফিরছিলাম। তার পরবর্তী সময়ে আমরা খুব আশায় ছিলাম যেহেতু দফাসমূহ বাস মালিক সমিতির সভাপতি ডিসি, এসপি এবং ওসি মহোদয়ের সামনেই মানে সম্পূর্ণভাবে অনুমোদন নেওয়া হয়েছে, তাহলে আমরা সেটা বাস্তবায়ন দেখতে পাবো। কিন্তু তারপরে আমরা দেখছি আমাদের হেল্পার ভাইরা, কন্ট্রাক্টর ভাইরা আমাদের ভাইদের উপরে হাত তুলছে, ছাত্র ভাইদের উপরে হাত তুলছে। তাদেরও সন্তান আছে, তারা কি ইনকাম করছে তাদের সন্তানের পড়ালেখা করানোর জন্য না? তারা কি জানে না একটা গার্ডিয়ানের যখন রেগুলার কলেজে আসা যাওয়া লাগে একটা স্টুডেন্টের, তখন একটা গার্ডিয়ানের প্রেশার হয়ে যায়। হাবড়া তো শুধুমাত্র আমাদের একটা জেলার ইস্যু না, আমরা শুধুমাত্র আমাদের জেলায় যেতেছি না, সারা বাংলাদেশে হাবড়া চলতেছে। আমাদের সাথে কেন প্রহসন করা হবে? এই বাস মালিক সমিতিরা শুধুমাত্র আমাদের সাথে কেন পারবে? ছাত্ররা কথা বলে না তার জন্য। আর সবচেয়ে বড় কথা, আমাদের যারা ছিলাম ছাত্র সমাজের প্রতিনিধিরা, তারা যে এই দফাগুলো আমরা জানিয়ে গেছি, তার পরবর্তী সময় তারা সিদ্ধান্ত আসছে, সেই সিদ্ধান্ত সবার কাছে কেন জানানো হবে না? এবং সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে যে বাস্তবায়ন করার কথা ছিল সে বাস্তবায়ন কেন হবে না? এখন আমরা স্টিকার দেখি না, আমরা একটু লাউডে দেই। আচ্ছা দেন ভাই, একটু এদিকে দেন ভাই। আপনি বলেন। কথা বলেন, শোনা যাচ্ছে না, জোরে বলেন। আমরা কালকে উপস্থিত শোনার পরে আমি সেই স্টাফকে সাসপেন্ড করছি এবং বলছি আমি পুলিশকে অনুরোধ করছি এইসব স্টাফরা যাতে আর কোনো গাড়িতে ডিউটি করতে না পারে এবং ব্যবস্থা নেওয়ার জন্য। ঠিক আছে, ইনশাল্লাহ ঠিক আছে, এই ব্যবস্থা হবে এবং আমরা সাসপেন্ড করছি। আর যে আমার যে ভাই আহত হয়েছে তার ট্রিটমেন্টের জন্য আমি এখন হসপিটালে যাব, ইনশাল্লাহ তার ট্রিটমেন্টের সুব্যবস্থা করবো ইনশাল্লাহ। আপনি কালকে পর্যন্ত আমাদের সাথে দেখা কেন করলেন না? জি, আপনি কালকে পর্যন্ত ছাত্রদের সাথে দেখা কেন করলেন না? আমরা 2 ঘন্টা আপনার জন্য অপেক্ষা করছি, আপনি আসতে পারেন নাই। ভাই আপনার বাস, আপনার অবশ্যই দায়িত্ব আছে। আপনার কোন স্টাফ গাড়ি কাগজ ছাড়া চালাচ্ছে, তার কার্ড নেই, এগুলার দায়িত্ব নিতান্তই আপনার এবং আপনাকে এগুলার দায়িত্ব অবশ্যই নিতে হবে। শুধুমাত্র বরখাস্ত কোনো রেজাল্ট 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও আপনারা কেন এখন আমার যখন ছাত্ররা রাজপথে আসছি তখন কেন খোঁজ খবর নিচ্ছেন? তার আগে আপনারা কি করছিলেন? আপনারা কি ছাত্রদের ক্ষেত্রে প্রহসন করেন? ভাই
এখন আমরা আমাদের যারা আছে আমাদের ওই যে ছাত্রছাত্রীদের দফা আছে কয়েকটা, ওই দফা নিয়ে কথা বলবো। আর এরপরে আমাদের মধ্যে থেকে ওই যে প্রতিনিধি যাবে আপনার সাথে দেখা করতে, তারা ওই যে তাদের যে এই সাউদিয়া পরিবহনের যে একটা ঘটনা, এই ঘটনা নিয়ে যে দাবিগুলো আছে চিকিৎসা সহ নিয়ে আপনার সাথে একটু দেখা করবে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আইসে আপনার হ্যাঁ আচ্ছা ওকে ভাই। আমি আমার কথা সমাপ্তিতে বলতে চাই, আমাদের কোনো ছাত্র ভাইয়ের উপর যদি হামলা করা হয়, সে হামলার বিচার দ্রুততার সাথে দেখতে হবে। আর আমরা জানি সকল হেল্পারই এই বাজে আচরণ করে না, নির্দিষ্ট কিছু হেল্পার আপনারা নিজেরাও জানেন, তাদের কেন প্রতিহত আপনারা নিজেরা করেন না? আমরা কি আপনাদের ছোট ভাই না? তাদের কেন আইনি হাতে আপনারা শপথ করেন না? জিম্মি কেন থাকেন আপনারা? আমি আমার অবস্থান থেকে সরাসরি বলতে চাইছি, লাউড অ্যান্ড ক্লিয়ারলি হবে, এর পরবর্তীতে যদি কোনো হেল্পার, যদি কোনো কন্ট্রাক্টর অযাচিতভাবে আমার কোনো ছাত্র ভাই হামলা করে, আমরা এটা কিন্তু কোনো হাতে দেখবো, প্রমাণ থাকে আমরা এটা কোনো হাতে দেখবো। এবার আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ কাজী রিয়াজ ভাইকে। আসলে বিষয়টা হচ্ছে কি, আমরা হচ্ছে কোনো দল চিনি না, মত চিনি না, শিক্ষার্থীরা চিনি ইনসাফ। তো ইনসাফের পক্ষে এবং আমরা নিরাপদ সড়কের পক্ষে এবং নিরাপদ সড়কে যাতে আমার ভাইয়েরা এখানে থাকতে পারে, সেইখানে কোনো ঝামেলার সৃষ্টি না হয়, আমরা এই আন্দোলন গড়ে তুলব। প্রতিনিয়ত এই আন্দোলন চলতে থাকবে। এই আন্দোলন একটি চলমান প্রক্রিয়া। তো আমি বাস মালিক সমিতিকে আবারও অনুরোধ করব এবং তাদের শ্রমিক ইউনিয়নকে অনুরোধ করব, আপনারা কোনো অযাচিত ঘটনার সম্মুখীন হওয়ার আগে তা প্রতিরোধের চেষ্টা করেন, প্রতিহতের চেষ্টা করেন। আমরা আপনাদেরই সন্তান, আমরা বাইরের কেউ না। নিরাপদ সড়ক আন্দোলনের পিয়াল ভাই আমাদের সাথে আছেন, তিনি আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। আব্বাস কি আমাদের ভিক্ষা দেওয়া হয় নাকি এটা আমাদের অধিকার? আব্বাস প্রত্যেকটা শিক্ষার্থীর অধিকার। এবং এই বিষয়টি কিন্তু শুধুমাত্র ফরিদপুর জেলার ইস্যু না, সারা বাংলাদেশের ইস্যু। সারা বাংলাদেশের ইস্যু হয়। ফরিদপুর জেলা কি বাংলাদেশের বাইরে? যদি ফরিদপুর জেলা বাংলাদেশের মধ্যে থাকে, তাহলে সারা বাংলাদেশের যে নিয়ম ফরিদপুর জেলার জন্য একই নিয়ম প্রযোজ্য হবে। তাই 6টার পরে হাফ পাস নাই, শুক্রবার নাই, শনিবার নাই, এসব কথা আমরা শুনবো না। আমরা চাই সকল শিক্ষার্থীদের জন্য সবসময় যেন হাফ পাস জারি থাকে, প্রত্যেকটা বাসে যেন হাফ পাসের স্টিকার থাকে। শিক্ষার্থী শুধুমাত্র কিন্তু সব পরিবারে, সব রকমের পরিবারেই শিক্ষার্থী আছে, যারা বাসের কন্ডাক্টর, যারা বাসের মালিক, এমনকি শ্রমিক, সবার বাসেই শিক্ষার্থী আছে, সবার বাসেই সন্তান আছে। তাহলে যারা শিক্ষার্থী হিসেবে বাসে ওঠে, তারা কি আপনাদের সন্তান না? সন্তান যদি হয়, তাহলে হাফ পাস কি তাদের অধিকার না? আপনারা দিবেন না। এই শিক্ষার্থী একসময় জাতির ভবিষ্যৎ হিসেবে গড়ে উঠবে। যখন আমরা আছি বাংলাদেশ 2.0 গড়ার লক্ষ্যে, বাংলাদেশ 2.0 গড়বে কারা? এই শিক্ষার্থীরা গড়বে। আর এই শিক্ষার্থীরা গড়ার জন্য আপনাদেরকে এই সুবিধাটা দিতে হবে। এটা কারো ভিক্ষা না, এটা কারো করুণা না, এটা তাদের অধিকার। আর এই অধিকারের জন্য কোনো রকম কোনো কম্প্রোমাইজ করা হবে না। আজকে যখন আমার ভাইকে আঘাত করা হয়, তখন আঘাতটা আমাদের সবার গায়ে লাগে, কারণ আমরা সবাই এক দেহ। যখন একটা শিক্ষার্থীকে আঘাত করা হয়, তখন আমরা সবাই আমাদের কলিজায় সেই কষ্টটা পাই। কেন আপনারা এইসব করবেন? কারণ আপনাদের ঘরেও সন্তান আছে। আমরা তো কোনো খারাপ পথে যাইতেছি। ফরিদপুরে ছাত্র আন্দোলন কোনো ভাঙচুর করে নেই। আপনারা কি চান আমরা আরো বেশি ভাঙচুর করি, আমরা বেশি উশৃঙ্খল হই? তাহলে কেন আপনারা সঠিক পথে আসেন না? আমরা তো চাই আপনারাও সঠিক পথে আসুন, আমরাও সঠিক পথে আসি। প্রশাসন যখন বলছে যে হাফ পাস কার্যকর হয়েছে, তখন কেন আপনারা এর বিরুদ্ধে যান? তাই আমার দাবি হচ্ছে অবশ্যই সবাই যেন, সকল বাসে যেন হাফ পাসের স্টিকার থাকে, সকল বাসে যেন হাফ পাসের বিষয়টা নিশ্চিত করা হয়। এর ব্যত্যয় ঘটলে অবশ্যই বাস মালিক সমিতির সংশ্লিষ্ট বাসের মালিক, প্রশাসন সবাইকে দায় নিতে হবে। আজকে যখন কেউ হামলা করতে যায়, আমরা যখন থামাই, তখন সে থামে, কিন্তু যখন এই জিনিসটা বারবার ঘটতে থাকবে, তখন উচ্ছৃঙ্খল জনতা যদি একটা ঘটনা ঘটে, এই দায়ভারটা কে নেবে? তাই আমি চাই যে যারা
এখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তারা যেন সচেষ্ট হন, যার যার দায়িত্ব ঠিকঠাক মতন পালন করেন। আমি ব্যক্তিগতভাবে নিরাপদ সড়ক আন্দোলন সারা বাংলাদেশের একটি সংগঠন, তার মধ্যে ফরিদপুর জেলার একজন প্রতিনিধি হিসেবে আমি বলতে চাই যে নিরাপদ সড়ক আন্দোলন সারা বাংলাদেশে সড়কটা নিরাপদ করার জন্য 9 দফা দাবি দিয়েছে। এই 9 দফা দাবি যেন সারা বাংলাদেশের মতন ফরিদপুরেও পালিত হয়, ফরিদপুরেও বাস্তবায়ন হয়, এর জন্য সকলের সহযোগিতা কাম্য। আজকে যেই বাসে এই ঘটনাটা ঘটলো, সেই বাসের চালকের লাইসেন্স নেই, এই কেমন কথা? আজকে এতগুলো বছর পরে আপনারা বাস চালাইতেছেন না, অথচ বাসের চালকের লাইসেন্স নেই, এটা তো আমরা মেনে নিতে পারি না। তাই সবাইকে সচেষ্ট থাকার জন্য অনুরোধ করবো, আইন শৃঙ্খলা মেনে নিরাপদ সড়ক বাস্তবায়নের জন্য সবাইকে সচেষ্ট থাকতে বলবো। ধন্যবাদ সবাই। ধন্যবাদ নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিনিধি ভাইকে। এখন আমাদের কথা হচ্ছে, আমার ভাইয়ের উপরে শুধুমাত্র হেল্পার এবং বাসের যে চালক সে হামলা করে নাই, সাথে আরো 30 জন হামলা করছে। প্রত্যেককে এসপি স্যারকে দায়িত্ব নিয়ে চিহ্নিত করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে। এখন আমাদের উদ্দেশ্যে ওসি স্যার কিছু কথা বলবেন, আমরা তার দিক নির্দেশনা নিয়ে এবং আমাদের সভাপতির মাধ্যমে তার বক্তব্য শেষ করার মাধ্যমে আমরা আজকের অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করবো ইনশাআল্লাহ। আমার ভাই রক্তাক্ত কেন? প্রশাসন জবাব চায়। দেশে যাবে অন্যায়, জেগেছে, জেগেছে। ওয়ালাইকুম সালাম। এই দোকানের মালিক তো মানে আপনি? আমি গোলাম মঈন চৌধুরী। এই আগুনের বিষয়টা যদি একটু কিছু বলতেন, বা দোকানটা ভাড়া দিয়েছেন এই ছেলেটা কোন ধরনের? কারণ আমরা এখানে একটু ঘুরে ঘুরে অনেক কিছু দেখলাম, পিছনেও কিছু মানুষ হয়তো নেশা পানি করে, তার একটু সরঞ্জাম আছে পিছনে পড়া। এই বিষয়ে আপনার কাছ থেকে কিছু জানতে চাই, কারণ আপনি এলাকার একজন ভদ্রলোক যতটুকু যা জানি। আমার পরিচয় হলো, আমি বীর মুক্তিযোদ্ধা গোলাম মঈন চৌধুরী, এই দোকানের মালিক। হঠাৎ রাত্রে এই ছেলেটা যখন এই দোকানে আসে, তখন ওর ব্যবসাটা দিন দিন উন্নতি হইতেছে, এবং আমিও যখন দেই তখন ওর এই দোয়াটাই করে দিছিলাম যে এই দোকান থেকে তুমি ভালো অবস্থায় যেন বাড়িতে পারো, কোনো সময় বাইরে বাইরে যদি বের হয় আল্লাহ তোমাকে যেন ভালো অবস্থায় বের করে, এবং তুমি যতদিন থাকবে তুমি থাকবা, আমি যতদিন আছি। কিন্তু আস্তে আস্তে এইভাবে হঠাৎ করে কারেন্টের, ও সবসময় আমি বলে দিছি যাওয়ার সময় মেইন সুইচ অফ করে যাবা, ও সেইভাবেই সমস্ত কারেন্টের মেইন সুইচ অফ করে যায় বাড়িতে যখন যায়। তাও 11টা, 10:30, 11টার আগে যায় না বাড়িতে। হঠাৎ করে কারেন্টের কোনো নেই, দোকানে কারেন্টের মেইন সুইচ অফ ছিল। কে বা কারা, আপনি যেভাবে ওনারে যে এগ্রিমেন্ট করে ভাড়া দিয়েছেন ওই রুলস মতো ও চলতেছিল, কে সে, এবং ভাড়াও সেই যেভাবে নিয়ম সেইভাবে ও দেয়। কোনো রকম প্রেশার দেওয়া লাগে না, বলাও লাগে না। কারেন্টের বিলও পরিশোধ করে ঠিক মতো। আপনার ভাড়াটা হিসাবে আপনি ভালো একটা ছেলে পেয়েছেন। ভালো, হ্যাঁ, সেইভাবে আমি মাঝে মাঝে খবর নেই কি অবস্থা। কিন্তু এই জিনিসটা ওর উন্নতির এইটা কে বা কারা আমার মনে হয় ভালো চোখে দেখে নাই। এটা শত্রুতা করে, শত্রুতা, এটা পূর্ব শত্রুতা আছে কিনা, এটা পূর্বের শত্রুতা আছে কিনা, এই ধরনের কোনো কিছু যদি আমাদের আমরা জানতে পারতাম তাহলে বলতে পারবে। সেই বলতে নামাজ পড়ে ঠিক মতো, ইমানের আছে কিছুটা, যার জন্য বলতেছে যে ইমান যার আল্লাহ যার করে সে আমার ইমান নষ্ট করতে রাজি বলতে। কিন্তু মেইন যেটা কারেন্টের, সেটা মেইন সুইচ অফ ছিল, এটা সত্য। এটা আপনি তো আগে বলে দিয়েছেন মেইন সুইচ বন্ধ করে রাখা লাগবে, সে মেইন সুইচ বন্ধ করেই গেছে। এবং কারেন্টের যে সেরকম কোনো তার পরে নাই, মেইন সুইচ ঠিক আছে। তারপর সুইচ বোর্ড সবই ঠিক আছে, কিন্তু যেখান থেকে আগুন লাগছে সেখানে আগুন লাগার কোনো কথা না, সেখানে কোনো লাইট নাই, কারেন্ট নাই, কিচ্ছু নাই। কিন্তু লাগছে কর্নার দিকে, পূর্ব দিকের এবং এটা দক্ষিণ না, উত্তর দিকের কর্নারে, উত্তর দিকের কর্নারে দুইটা গ্যাপ দিয়ে একটা দেখা যাচ্ছে যে একটা কাপড় দিয়ে হয়তো সম্পূর্ণ শত্রুতাই বলতে হবে। কারণ কি, যেটা আমরা দেখতেছি। তারপর ফায়ার সার্ভিস ওদের খবর দেওয়া হয়েছে,
ওরা এসে তার আগে ওরা করছে চেষ্টা করছে, তারা এসে পায়নি। তার আগেই এলাকার লোকজনে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এবং আসছে। প্রচুর ক্ষতি হয়েছে, প্রচুর ক্ষতি হয়েছে। হ্যাঁ, প্রচুর ক্ষতি হয়েছে। গরিব মানুষ এই দোকানটা দিয়ে বেশ মোটামুটি আল্লাহ ওকে একটা পর্যায়ে নিয়ে চলে গেছিল। আরো ভালো হইতো, কিন্তু এমন ভাবে আঘাতটা করলো। এখন এই বলবেন কাকা যেভাবে বইলে গেল একজন মুক্তিযোদ্ধা কাকায় যে আপনি একজন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, আপনি সরাসরি বলেন যে আপনার কি কোনো পূর্ব শত্রুতা ছিল কিনা? আপনার পূর্বের কোনো শত্রুতা আছে কিনা, সেই যে ধরে আগুন আসছে কিনা? ওরকম কিছু আসলে হয়েছে, কিন্তু ওদের এরকম কাণ্ড কারখানা নাকি আমি হয়তো বা ওইভাবে বলতে পারতেছি না। হয়তো পূর্বের শত্রুতা আছে, কিন্তু তারা করছে কিনা সেটা সে বলতে পারে না। এই আমার মাল গেছে, আমি ইমান তো হ্যাঁ, মাল যার ইমান যায় তার, এনার কথা হচ্ছে এটা। পূর্বের শত্রুতা আছে, কিন্তু তারা করছে কিনা সেটা সঠিক না। কারেন্টের ওই জায়গায় কোনো সুইচ কিংবা বোর্ড নাই, তো এই ক্ষেত্রে ওই জায়গায় আগুনটা লাগবে কি হবে? হ্যাঁ, এটা তো আমরা ঘুরে দেখলাম এই জায়গা। আর আপনার দোকানের পেছনেও দেখছি যে আপনি যারা নেশা করে তারা আড্ডা করে ওখানে, এই ধরনের কোনো ঘটনা তো সত্য। কিছু কিছু গোলাপান আসে নেশা করে আড্ডা করে, নেশার কারণে কি আগুনের কারণে কি এই ধরনের সূত্রপাত হয়েছে? আসলে ওইটা তো বলা টাফ। আপনি বাধা দেন না ওই জায়গায় যারা আসে, মানে আমি ছাড়াও আসে, যখন আমি এই জায়গায় আসি তখন আমি বলে দিই, তখন চলে যায়, ঠিক আছে? বাকিটা তবে অবশ্যই এই জায়গা আসে। হ্যাঁ, আমি দেখছি। এখন এই ধরনের কোনো কিছু না, পূর্বত শত্রুতা কিনা এগুলো আপনি সঠিকভাবে এখন বলতে পারতেছেন না। মানে ওরাই করে কিনা, করছে কিনা ওরকম ধারণা এদেরকে সিলমেন দেখলে দেখলে কি মানে দূর এলাকা থেকে লোক আসে, স্বাভাবিক গ্যাঞ্জাম যাকে বলা যেতেছে। রেডি ভাই, গতকালকে রাত্রে তো যতটুকু যা শুনলাম যে আপনি আগুন নিবানের প্রতি অনেক আগ্রহ বা আপনি নিবাইছেন, নাহলে এটা পুরো ছাই হয়ে যেত। এই বিষয়ে যদি একটু বলতেন যে কিভাবে আপনি প্রথম আগুনের সূত্রপাতটা হ্যাঁ, নাকি আমি সূত্রপাত থেকে প্রথম বলেন। বাইরে আসছি, বাড়িতে ফ্যামিলির সাথে কথা বলতেছি। কথা বলা অবস্থা দেখি যে ভিতরে ফুটতেছে আর কি, আর আগুন দাও দাও করে জ্বলতেছে। পরে আমি আলাদা করে ফোন দিছি, গ্যারেজ আছে মালিক, বাইরে ফোন দিছি। ফোন দিয়ে পরে ভাই আসছে, আসার পরে গেট খুলছে। খোলার পরে আমি আবার পল্লী বিদ্যুৎ অফিসে ফোন দিছি, দিয়ে লাইনটা বন্ধ করাইছি। লাইনটা বন্ধ না করলে তো আরো বেশি ফুটবে আগুন। পরে লাইন বন্ধ করার পরে আমরা আমাদের অফিসের ভিতর থেকে পানি টেনে আইনে করছি। তারপরে যে আপনার হসপিটালে গিয়েছিল যে আগুন নিবানোর যে ইটা সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার আনার কারণে হলো আগুনটা দ্রুত নিয়ন্ত্রণে আসছে, মানে আরো সমস্যা হবে। হয়েছে। তা আমি যেটা মনে করি এইসব প্রতিষ্ঠানে গ্যাস সিলিন্ডার থাকা বাধ্যতামূলক। এটা জরুরি। যদি এটা থাকতো তাহলে এত সমস্যা হতো না। কথা হচ্ছে যে এই ধরনের দোকানপাট হলে আপনার গ্যাস সিলিন্ডার এমনকি সিসি ক্যামেরার আওতাভুক্ত রাখা উচিত। যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা ঘটলে সিসি ক্যামেরা থাকলে আমরা জিনিসগুলো দেখতে পারি। হ্যাঁ, আর গ্যাস সিলিন্ডার থাকলে দেখা গেল যে দ্রুত আগুনটা নিয়ন্ত্রণ করতে পারি। হ্যাঁ, এইগুলোর ভিতর দিয়েই আমরা করতে পারি। আসলে এটাও তো ভুল হয়েছে। হ্যাঁ, এখন দেখা যাক পরবর্তীতে আমরা জানি আগুনটা আসলো কোথা থেকে, কারণ এখানে গ্যাসের সিলিন্ডার নাই, আগুন লাগার কোনো সরঞ্জাম নাই এখানে, কিন্তু আগুনটা কোথা থেকে আসলো, হয়তো কেউ সূত্রমি করে আগুনটা দিচ্ছে, এটা ভুক্তভোগীদের কথা। আমরা আবার শুনি যে তাদের কোনো শত্রু আছে কিনা। হ্যাঁ ভাই, আসলে আপনাদের কোনো শত্রু আছে কিনা আপনার এটা সাথে কারো কোনো মিথ্যার আশ্রয় নেবেন না, যতটুকু সত্য সত্য ঘটনা বলবেন। না, এরকম কোনো কিছুই না। তারপরও আমরা আর কি এটা একটু দেখতে চাই যে এটা কিভাবে সুস্থ তদন্ত চান। একটা তদন্ত চাই যে কিভাবে কি করা যায়। আপনি সুস্থ তদন্ত চান যে বিষয়টা আগুন লাগলো, বিষয়টা কি আসলে খুবই দুঃখজনক একটা ঘটনা। যে সাইডে আগুনটা লাগছে ওই সাইডে আপনার কোনো কারেন্ট নাই, আর আমার এই জায়গায় কোনো কয়েল নাই, কোনো দোকানে কোনো লোকজন নাই, ঠিক আছে, আর এরকম কিছুই নাই, তাহলে ওই সাইড থেকে আগুনটা কিভাবে লাগবে। আসেন প্রিয় দর্শক, আমরা আবারও দেখি। হ্যাঁ, এই যে আগুন লাগার দৃশ্যটা, এখানে দুইটা জানালা আছে, একটা জানালা অলরেডি এরকম বন্ধ আছে, আর একটা জানালা কি এইভাবে বন্ধ ছিল, সামনে যান, এইগুলো এরকম বন্ধ ছিল। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি হয়তো কোনো কাপড় দিয়ে কিছু দিয়ে হয়তো ভিতরে আগুন লাগানো হয়েছে, কারণ এই সাইডের ভিতরে যত মালামালগুলো থাকে, মেশিনপত্র যা কিছু থাকে, একটা অটো সেটা করতে যে মাল থাকে, সমস্ত মালগুলাই এখানে ছিল, ব্যাটারি ছিল, এগুলা সব পুড়ে গেছে। তার ভিতরে আমরা একটু রুমের ভিতরে দেখা যাচ্ছে যে এখানে
এখান দিয়ে কাপড় দিয়ে হয়তো আগুন লাগানো হয়েছে, হ্যাঁ, এই ধরনের কোনো কিছু। কারণ বর্তমান কবিরাজপুর ইউনিয়নের ভিতরে মাদকের খুব একটা সাম্রাজ্য চলে গেছে। এখন এগুলা নিয়ন্ত্রণ করার জন্য জেলা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি। হ্যাঁ, যারা নেশা করে রাতভর ঘোরাঘুরি করে পরের ক্ষতি করা, এগুলা খুবই এক দুঃখজনক। আসসালামু আলাইকুম দর্শক, আমরা এই মুহূর্তে উপস্থিত হয়ে গেছি মাদারীপুর সদর উপজেলার শিরখেরা ইউনিয়নের পশ্চিম মাঠ এলাকায়। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে ফসলের জমি নষ্ট করে প্রায় লক্ষ লক্ষ টাকার ক্ষতি করে ফেলেছে। ভুক্তভোগীরা আমাদেরকে জানিয়েছেন যে এখানে পেঁপে গাছ ছিল, বড় ধরনের যে ট্রাক রয়েছে সেই ট্রাক দিয়ে তারা কিন্তু তাদের রানিং ফসলের জমি নষ্ট করে প্রায় লক্ষ লক্ষ টাকার ক্ষতি করেছে। 3 কেজি ওয়েট। অনুসন্ধানী মাদারীপুর সংবাদের অন্য ভিডিওতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারবেন। কৃষকের 20 লক্ষ টাকার পেঁপে গাছ কাটলো দুর্বৃত্তরা। এই ঘটনায় মাদারীপুর জেলা প্রশাসন কয়েকজনকে আটক করেছে। আপনারা এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন আপনাদের সকলকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম।